আমরা যারা যারা জুমে জয়েন করব, তারা কিন্তু সবাই ক্যামেরা অন করে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব। ঠিক আছে? ক্যামেরা অন করে একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে যারা যারা জুম থেকে জয়েন করবো। হ্যাঁ, ইউ ক্যান স্টার্ট নাও। ওকে। আসসালামু আলাইকুম তামান্না ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু জি। আলাইকুম এভরিওয়ান, যারা জয়েন করেছেন তারা একটু কাইন্ডলি ক্যামেরাটা অন করে দেবেন। আর আমাদের এই সেশনটা লাইভে যাবে, তো সেক্ষেত্রে যদি কেউ আনকমফোর্টেবল ফিল করে সেক্ষেত্রে ম্যাম ক্যামেরাটা তো অফ রাখতে পারে, তাই না ম্যাম? সেক্ষেত্রে তো প্রবলেম নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের লাইভ থেকে জয়েন করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি লাইভ আমরা থেকে। কেউ ক্যামেরা অফ করি, অফ রাখি, তাহলে আমাদের লাইভ দেখে নেন তো। আর সেক্ষেত্রে অ্যাক্টিভিটি, কারণ টিচার পার্টিসিপেট করছেন মালয়েশিয়া থেকে, একটু টিচার সম্পর্কে একটু আমরা ইন্ট্রোডাকশনটা দেই। জি, আমাদের হচ্ছে যিনি জয়েন করেছেন তামান্না ম্যাম, উনি মালয়েশিয়া থেকে জয়েন করেছে। আজকে আমাদের লাইভের বিষয় থাকবে হচ্ছে টিন টিন মেন্টাল হেলথ অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। তো আপনাদের এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা ম্যামকে করতে পারবেন, যার কারণে আমরা আসলে ক্যামেরাটা অন করার বিষয়ে বলছি। আসলে ক্যামেরাটা যখন অন রাখবেন তখন আসলে ম্যামের সাথে আপনাদের কোশ্চেন অ্যান্সার বিষয়টা আর কি বেটার হয়, যার কারণে আমরা ক্যামেরাটা অন রাখতে বলছি। পাশাপাশি আমাদের কমেন্ট সেকশন থাকছে, সেখানে আপনারা আপনাদের কোশ্চেন যদি থাকে সেটা আপনারা থ্রো করতে পারবেন, আমরা সেখান থেকে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের লাইভটা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নির্জনা অ্যান্ড আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের স্পেশাল লাইভ সেশনে। আমাদের আজকের লাইভ সেশনটা থাকছে টিন মেন্টাল হেলথ অ্যান্ড ইমোশনাল ওয়েল বিং নিয়ে। তো আপনাদের আজকে যে ধরনের কোশ্চেন থাকবে আর আমাদের সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের লাইভটা একটু কাইন্ডলি আপনারা শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পরিচিত যারা থাকবে তারা এই লাইভটা দেখতে পারে। আর আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে তামান্না ম্যাম। তামান্না ম্যাম আমাদের সাথে জয়েন করছে, এই জন্য আমরা তামান্না ম্যামের প্রতি কৃতজ্ঞ। ম্যাম, ওয়েলকাম টু আওয়ার সেশন। থ্যাংক ইউ সো মাচ। যে আপনাদেরকে আমি পেয়ে আসলে অনেক ভালো লাগছে, যে আজকে কিছু তথ্য দিতে পারবো বলে খুব হ্যাঁ, ভালো আর লাগছে। আমাদের আমাদের হচ্ছে যেই লাইভটা আজকে হবে, টপিকটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। আসলে আমরা তো জানি আমাদের মানে টিনেজারদের জন্য আসলে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা কতটা জরুরি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে তামান্না ম্যাম আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবে, কিছু গাইডলাইন দেবে। তো আমাদের আলোচনার জন্য অবশ্যই আপনাদের কোশ্চেনগুলো প্রয়োজন। তো আপনাদের যে কোশ্চেনগুলো থাকবে আপনি একটু কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমাদের লাইভটা শেয়ার করবেন, যাতে আসলে আরো বেশি মানুষ ইনফরমেটিভ জিনিসগুলো জানতে পারে। সেখান থেকে আপনারা একটু কাইন্ডলি আমাদের লাইভটা শেয়ার করে দেবেন, পাশাপাশি আমাদের কোশ্চেনগুলো কমেন্ট সেকশনে করবেন। আমাদের মডারেটর টিম আছে, তারা আমাদের কোশ্চেনগুলো আমাদের কাছে ফরওয়ার্ড করে দেবে। তামান্না ম্যাম চেষ্টা করবে কোশ্চেনগুলোর অ্যান্সার করার। জি, তামান্না ম্যাম, আপনি এখন শুরু করতে পারেন ম্যাম। জি, আমি প্রথমেই ছোট্ট একটি আহ গল্প দিয়ে স্টার্ট করব। গল্পটা হচ্ছে একটি ছোট্ট বাচ্চা, যার বয়স 6 থেকে 12। এই অবস্থায় বাচ্চা খুব ভালো স্কুলে পড়ে। বাচ্চা 1 থেকে 10-এর ভেতরে থাকে না, কিন্তু সে খুব ভালো স্কুলে পড়ে। কিন্তু তার মা প্রতিদিন খুব প্রাউড ফিল করে, তার বাচ্চা খুব ভালো স্কুলে পড়ছে। এটা স্বাভাবিক, সবাই, আপনি আমি সবাই এরকমই ফিল করবো যে ভালো একটা স্কুলে দিয়েছি। এই ভালো স্কুলে দেওয়ার পেছনে তার উদ্দেশ্য হচ্ছে অন্যকে দেখানো, তার বাচ্চার জন্য না। কিভাবে? এখন কিছু কেস স্টাডিজে দেখা গিয়েছে এরকম, যে এটা একেবারে সত্য। কিছুদিন আগের কাহিনী, 2018 থেকে 2019 এর ভেতরে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বলছি। ঘটনা ঘটার যে পেছনের কাহিনীটা সেটা আগে বলে নিচ্ছি। সেই স্কুলে যখন সে যায়, যেরকমই রেজাল্ট করুক না কেন, সে তার কাজিন, আশেপাশে সবাইকে, তার মা, বাচ্চাটা না, তার মা বলে সে 1 থেকে 10-এর কোনো একটা জায়গায় সে আছে, এবং সে নাম ধরে বলে যে অমুক অবস্থানটা সে পেয়েছে।
তো যখন এরকম করে বাচ্চাটাও খুব প্রাউড ফিল করে, কারণ তার তো আর পরিশ্রম করতে হয় না। প্রাউডনেসটা বা আশেপাশে থেকে যেই আহ আহ আশেপাশে থেকে যেই কি বলে প্রেজিং গুলো সে পায়, সেগুলো তো সে খুব সহজেই পেয়ে যাচ্ছে। এটার জন্য তো পরিশ্রম করতে হচ্ছে না। তাকে বড় হওয়ার যে লক্ষ্য, সেটাও তার এখন আর নেই। তার লক্ষ্য হচ্ছে আশেপাশে থেকে কি কুড়াবে, যেটা সে যোগ্য না, প্রশংসা, সেটা কুড়ানোর তার ইচ্ছা, এবং প্রবলভাবে সেটা জন্মালো। যাই হোক, কোনোভাবে সে একটা ভালো ইউনিভার্সিটিতে গেল। ভালো ইউনিভার্সিটিতে যে সে আবার ওই আগের মতো ইচ্ছা যে কম পরিশ্রম করব, কিন্তু সমুচাটা মচমচা হতে হবে বেশি। ব্যাপারটা এরকমই। সে ইউনিভার্সিটি পাশ করতে পারলো না, কারণ তার তো প্রশংসা কুড়ানোর অভ্যাস। আশেপাশে টিচার, স্টুডেন্ট, সবার কাছে সে বড় হতে গিয়েছে। এরকম অবস্থায় সে কি করলো, একটা জমির দালালি করলো, করে সে সেটা বিক্রি করলো। কি করে? সে তো বড় একটা ইঞ্জিনিয়ার, সে ওই জমিটাকে সে সে নিজেই ডেভেলপার হয়েছে। অর্ধেক কিন্তু সে ইউনিভার্সিটি পাশও করেনি, সে ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, সে ডেভেলপ করবে সেই বিল্ডিং, সে বিরাট বড় একটা কিছু। আচ্ছা ম্যাম, পরবর্তীতে দেখা আপনার যায় সাথে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে এটা তার মধ্যে যে ওভার কনফিডেন্টটা, এটা কেন গ্রো হইলো? যে আহ, ছোটবেলা থেকে তাকে পুশ আপ আমি করা হয়েছে, নাকি এটা কম্পিটিশনের মধ্যে আসলে বড় করা হয়েছে? কিসের জন্য তার মধ্যে এই ওভার কনফিডেন্টটা আসলো? আসলে কনফিডেন্সটা আসার বড় একটা কারণ হচ্ছে মানুষ, আশেপাশের মানুষ যখন দেখে তাকে, সে সবাই যখন দেখে সে অনেক বড় একটা কিছু। যেমন ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে যখন বসবেন আপনার বাসা নিয়ে, হ্যাঁ, তখন সে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করবে, আপনি যখন ওই কোয়েশ্চেনের উত্তরগুলো দিতে পারবেন। সে যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়েছে, সে পাশও করে নাই, সে কিছু টার্মস জানে, সে তখন কি করলো, এগুলো সে ইউজ করলো এবং অন্যকে বোকা, সে রাজুকের জন্য টাকাও নিল। এই বাচ্চার পিছনের কাহিনী হচ্ছে তার মা ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে আশেপাশে থেকে এই এক্সট্রা প্রশংসা কুড়ানোর একটা জায়গা সে তৈরি করে দিয়েছে, যেটা খুব সহজে, এবং এবং তাকে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে সে পরিশ্রম করে কোনো কিছু অর্জন করতে চায় না। সে অর্জন করতে চায় শুধু প্রশংসা আর টাকা। তার ভেতরে ঢুকে গিয়েছে টাকাই সব। অনেক কিছু এটার পেছনে আছে, কিন্তু বাবা মারা কিভাবে পুশ আপ করে সেটা আমি বলছি। স্কুল থেকে তাকে মিথ্যা মিথ্যা রেজাল্ট, ম্যাট্রিকের মিথ্যা রেজাল্ট, ইউনিভার্সিটির মিথ্যা রেজাল্ট, এবং বাবা মাকে সে এক পর্যায়ে বড় রকম করে মিথ্যাও বলে, কারণ সে তো দেখে তার মা মিথ্যা বলে, সে দেখে তার বাবা মা মিথ্যা বলে এবং সে সেটাই শিখেছে যে মিথ্যা বলে এগুলো অর্জন করা যায়। এখন আসি এই বাচ্চাটার এই গল্পটা বলার পিছনে একটা বড় কারণ হচ্ছে, আমি তিনটা আহ জিনিস বলবো। সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ। প্রথমত এই বাচ্চাকে কিভাবে নষ্ট করা হয়েছে। সে নিঃসন্দেহে যখন একটা স্কুলে গিয়েছে, ভালো স্কুলে গিয়েছে, সে কিছু অর্জন করে গিয়েছে, কিন্তু সেই অতটুকু অর্জন তাকে তার মা যখন আর একটু বড় করে দেখিয়েছে যে এটা এটা তুই না, এরপরে এটা যদি আরো অ্যাড হয় তাহলে এটা তুই, তার কিন্তু তার নিজের যে অর্জন, নিজের যে ক্যাপাসিটি, সেটাকে সে না দেখে ওই মিথ্যা জায়গা থেকে তার নিজেকে বড় করানো শুরু করেছে। আচ্ছা, এইটা বেসিক্যালি আসে অনেক সময়, তো যেটা আমাদের গল্পটা শুরু হইলো যে আসলে লোক দেখানোর জন্য তার মা যখন তাকে ভালো কোন স্কুলে ভর্তি করলো, তো তখন দেখা যায় বাচ্চাটা ভালো রেজাল্ট না করলে তার মা অন্য কাউকে শো করানোর জন্য বলছে যে ও একটা ভালো রেজাল্ট করেছে, তাকে প্রোটেক্ট করা, তাকে বড় করে দেখা। তো এই মিথ্যা আবয় দিয়ে যে সে বড় হচ্ছে, সেটাকেই সে ট্রু ভাবছে। হ্যাঁ, এটাকে সে সবসময় ট্রু ভাবছে না, সেটা লালন করেছে। এবং সে লালন করার জন্য সে কি বলে ইউনিভার্সিটিতে যে ভর্তি হওয়ার, সে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে সে টাকা দিয়ে হোক যেভাবে হোক সে ভর্তি হয়েছে।
ভর্তি হয়ে সে অর্ধেক না পড়েই অল্প অল্প জেনেই সে এখন বড় ডেভেলপার হয়ে গিয়েছে। কিন্তু বাচ্চাটার পিছনের দিকে যদি আমরা তাকাই তাহলে বাচ্চাটা অসাধারণভাবে একটা ভালো বাচ্চা ছিল। প্রতিটা বাচ্চাই মায়ের পেটের থেকে যখন আসে সে অসাধারণই হয়। জি। তখন তার মা বলে সব সময়, তার মায়ের কাছে সে যখন ইউনিভার্সিটি সে যায় এবং সে যখন একটা বড় ডেভেলপার কিছু হয়, বাবা মাকে সে বলতে চায়, বোঝাতে চায় আশেপাশে সে অনেক বড় কিছু করে, সে লোন করে মানুষের টাকা, ওই যে মানুষের টাকা সে ডেভেলপার হয়েছে, সে মানুষের টাকা দিয়ে সে গাড়িও কিনে। যখন তাকে ধরাধরি করা হয় তখন দেখা যায় তাকে নিয়ে যখন অ্যানালাইসিস করা হয়, সে ভালো মন্দর কোনো আহ, তাকে প্রশ্নোত্তর করার পরে সে বোঝা যায় সে ভালো মন্দের সেই যে লাইনটা সে বোঝে না, এটা যে ক্রাইম সেটাও সে বোঝে না, সে একই কাজ একবার না দুই তিনবার করে করেছে। আমি এখন এই গল্পটা বলার পেছনের একটা মানে কারণ আছে, এটা আমরা সবার শেষে এটা নিয়ে আবার আলোচনা করব। আমি জিজ্ঞেস করব সবাইকেই বা যারা ইচ্ছা কি হতে পারে, আমি অনেক কিছু বলবো আজকে, কি কি হতে পারে এই বাচ্চার মানে আচ্ছা ম্যাম, মাথার আমাদের ভিতরে কমেন্ট কিভাবে কাজ সেকশন করেছে থেকে এগুলো। একজন কমেন্ট করেছে আমাদেরকে যে আসলে যদি কম নাম্বার যখন এই বয়সী বাচ্চারা পাবে, তারা তো মানসিকভাবে ভেঙে পড়ে, সেক্ষেত্রে আসলে গার্ডিয়ানরা তাদেরকে কি ধরনের মানসিক সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকতে পারে? আহ প্রথমত সে যখন কম নাম্বার পায় তার বাবা মার খুঁজতে হবে, বুঝতে হবে তার বাচ্চাটা কি টাইপের, সে কি আসলেই কষ্ট পাচ্ছে নাকি তাকে তার বাবা মা জোর করে তাকে কষ্ট পাওয়াচ্ছে। যে বাচ্চা নিজে থেকে কষ্ট পায় সে বাচ্চা পরে তার নিজের যোগ্যতা অনুযায়ী বেশিই চেষ্টা করে। আপু এখানে আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করি। যেমন যে একটা যে নাম্বারের কথাটা যেটা বললেন, যে নাম্বারের তো এটা হচ্ছে একটা আইডিয়াল একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে প্যারেন্টস বারবার বলে বাবা বাচ্চাকে মাথায় সেট করে দেয়, রাইট, যে এইটা তোমাকে পাইতে হবে। এবং এই স্পেসিফিক নাম্বারের ওটার বাইরে যখন সে যেতে পারে না, তখন কিন্তু তার মাথা খারাপ হয়ে যায় যে কেন আমি এটা পেলাম না। তো ওই যে আইডিওলজিক্যাল যে স্ট্রাকচারটা, সেটা তো আসলে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই তো আসলে আসে, সোশ্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেই তো আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আসে। যেমন আমার কাছে যেটা মনে হয়, যেমন এখন তো আমার ছেলে বড়টা হচ্ছে ক্লাস 3-তে পড়ে। আমার কাছে যেটা মনে হয় যে যে সাবজেক্ট গুলো মুখস্থর বেসড, ওই সাবজেক্ট গুলোতে যদি সে 2-3 পেয়ে আসে, আমার এটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই। বাট যেই সাবজেক্ট গুলো হচ্ছে কনসেপ্ট বেসড, কনসেপ্টটা ক্লিয়ার হবে না, যেমন ওই সাবজেক্ট গুলোতে তাকে একটু একটু প্রেশার দেওয়া উচিত। যেমন ম্যাথ কিংবা ল্যাঙ্গুয়েস্টিক যে সাবজেক্ট গুলো, ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা তার আছে কিনা। কিন্তু যে হিস্ট্রিতে যদি একটু কম নাম্বার পায়, তো সেটা নিয়ে তাকে প্রেশার ক্রিয়েট করার কিছু নাই, রাইট, এটা আমার কাছে মনে হয়। আপু আমরা আমাদের টপিকে চলে যাই। আমি জি জানি আপু। না যে এর সাথে কিভাবে টপিকটা কানেক্টেড, তারপরও আমরা ডিরেক্ট জি টপিকে চলে যাই। আমি আচ্ছা ম্যাম, প্রথমে বলবো। আরেকটা আরেকটা কথা এখানে, মিস্টার আহমেদ তামিজ একজন স্যার জয়েন করেছেন। তো স্যার মনে হয় আমাদের চ্যাট বক্সে লিখেছিল যে সে থাকতে পারবে কিনা। অবশ্যই স্যার, আপনি আমাদের এই এটাতে থাকতে পারবেন। পাশাপাশি আপনি কোশ্চেন থাকলে আপনি কোশ্চেনও করতে পারবেন। এটা হচ্ছে আমাদের বোথ ফিমেল মেল পার্সন বোথ গার্ডিয়ানরাই জয়েন করতে পারবে। আপনি কোনো কোশ্চেন অবশ্যই থাকলে স্যার অবশ্যই। অবশ্যই আপনি কোশ্চেনটা আমাদের চ্যাট বক্সে লিখতেও পারেন অথবা বলতে পারেন। তামান্না ম্যাম প্লিজ। জি আমি এখানে প্রথমে একটুখানি খুব অল্প পরিসরে জাস্ট ছোট্ট করে একটু বলবো যে বাচ্চাদের কি কি সিমটম গুলো আমরা দেখতে পাই। ওরা যখন কোনো কিছু মানে ধরে নেই আমরা ওরা পরীক্ষা দিতে যাবে, তো ওদের তখন কি হয়, ওরা বলে, ওদেরকে খেয়াল করা হবে যে ওরা হয়, কিছু বাচ্চা আছে যে পরীক্ষার সময় খুব বেশি খায়, মানে তার মানে স্ট্রেসের কারণে সে প্রচুর খাচ্ছে। আবার কোনো কোনো বাচ্চা আছে খাবার একদম কমিয়ে দিয়েছে, মাথা ব্যথা পেট ব্যথা এগুলো বলে, এবং মাঝে মধ্যে দেখা যায় যে এইসব বাচ্চার আহ, মানে ঘুমও একটু কম হয়। এটাকে আমরা প্রথম অবস্থায় বলি স্ট্রেস। হ্যাঁ, তো এটা আমরা আইডেন্টিফাই করব। তারপর হচ্ছে এনজাইটি,
এনজাইটি হচ্ছে আপনার, ধরে নিয়ে আমি একটা এক্সাম্পল দিই, যে একটা বাচ্চা সে ক্লাসে, যখন অনেকে আছে না যে ক্লাসে মুখে পড়া ধরে টিচাররা, তখন সে দাঁড়ানোর পরে তার ফিল হলো তার হাত পা কাঁপছে, তার মুখের মুখের যে লালা এটা শুকায় আসতেছে, তারপরে সে মানে ভিতরে ভেতরে ফিল করছে যে আমি আমি যা বলছি অমুক, মনে হয় সবাই আমাকে দেখে হাসবে। হুম, এটা হচ্ছে একটা এনজাইটি। আবার ডিপ্রেশনে আসি। ডিপ্রেশনটা কি? ডিপ্রেশনটা হচ্ছে, আবার এনজাইটিতে আরেকটা কিছু আছে, সেটা হচ্ছে সে পূর্বের ধারণা থেকে সে বারবার নিজে থেকে, এনজাইটিতে সে ভালো ভাবে যে আমি মনে হয় পারবো না, মনে হয় আমি পারবো না। এই যে মনে হয় আমি পারবো না, এটা একটা এনজাইটি। তো এখন আসি, এই এনজাইটিকে ডিপ্রেশনে কিভাবে হয়? এই যে আমি পারবো না থেকে যখন এই মনের ভিতরে কোয়েশ্চেন আসে যে আমি পারবো না, এবং সে সত্যি সত্যি যখন পারে না, নিজের কাছে প্রমাণ হয়ে যায় সে পারে না। কারণ তার ভেতরে ইনার মাইন্ডে যে কথাগুলো আসে, সেটাকে কি বলে, নেগেটিভ যে থিঙ্কিং, সেটা সে সবসময় বলে আমি পারবো না। তখন তাকে সেলফ ডিপ্রেশনে ধরে। নেগেটিভ থিঙ্কিং। হ্যাঁ, সেলফ আচ্ছা এই নেগেটিভ থিঙ্কিং। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, এই এই যে আপনি যে এক্সাম্পলটা দিলেন, এইটা আমি আমার খুব কাছের একজন লোকের দেখেছি যে আসলে অনেক ভালো স্টুডেন্ট, আমার এক রিলেটিভের দেখেছি আর কি, অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো প্রিপারেশন, বাট ঠিক এক্সামের কয়েকদিন আগে এই স্ট্রেস থেকে সে এত মানে মেন্টালি সিক হয়ে যায়, এত অসুস্থ হয়ে যায়, এক্সামে বসতেই পারে না। এই 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 ট্রমাটা থেকে, যে আসলে তার সব ওকে, কনফিডেন্ট সে, বাট তার কনফিডেন্ট মানে তার পড়াশোনা নিয়ে সে কনফিডেন্ট, বাট সামহাউ যে ভীতিটা কাজ করে যে সে এখন বসবে স্ট্রেস থেকে, তখন দেখা যায় তার মেন্টাল স্ট্রেস এতটা ডাউন হয়ে যায়। যখন মেন্টাল স্ট্রেসটা ডাউন হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছুই আসলে স্টেবল থাকে না। আচ্ছা, এখন দেখতে হবে এই বাচ্চা এই স্ট্রেস থেকে সে কি, পরীক্ষার হলে অনেক বাচ্চা আছে সে অনেক স্ট্রেস থাকে, কিন্তু পরীক্ষার হলে যখন বসে যায় কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করে, তখন কিন্তু সে সুন্দরভাবে এটা ম্যানেজ করতে পারে। এটা একটা খুব সহজাত ধারণা, মানে একটা, মানে প্রবাহমান একটা ধারা একটা বলতে পারেন। কিন্তু যদি এই বাচ্চাটা যদি এরকম হয় যে সে সব জানে, সব পারে, কিন্তু সে পারছে না পরীক্ষার হলে বুঝতে, মানে ইয়ে করছে না, পারফরমেন্স এনজাইটিতে ভুগছে, তখন তাকে এই বিষয়ে, তখন এটা বাবা মার এটা খেয়াল করা উচিত। থেরাপিস্ট আছে, কাউন্সিলর আছে, এই বিষয়ে ছোট্ট একটা থেরাপি নিলে বাচ্চার এগুলো খুব সহজেই চলে যায়। এটা ভয়ের কিছু নাই, এটা খুব সহজ একটা জিনিস। এখন খেয়াল করতে হবে বাচ্চাটার কোন স্টেজে আছে। হ্যাঁ? তারপরে আসি ডিপ্রেশনে। ডিপ্রেশনে কি হয়? ডিপ্রেশন থেকে, এটা আসলে টিনেজ বাচ্চাদের ভেতরে এত বেশি দেখা যায়। আহ এটা বাবা মারাও বুঝতে পারে না, বাচ্চা খুব সুন্দর হাসতেছে খেলতেছে, কিন্তু ওর ভেতরে ডিপ্রেশন আছে। কিভাবে কিভাবে বুঝবেন ডিপ্রেশন আছে? দেখবেন আপনার বাচ্চা অতিরিক্ত ঘুমাচ্ছে, অথবা কোনো কাজে তার কোনো ইচ্ছা নাই, বা হঠাৎ করে দেখবেন তার কিছু অভ্যাস ছিল, যেমন সুন্দর সুন্দর কিছু অভ্যাস ছিল, ঘর গুছানো অথবা বাইরে যে মাঠে খেলা, কিন্তু এগুলোর কোনো কোনো কিছুই একটা নেই তার ভেতরে। তার সেই সারাক্ষণ সে এক কোণায় বসে আছে, সবার থেকে লুকিয়ে আছে, বা সে একা থাকতে চাচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে তাকে ডিপ্রেশনে পেয়েছে। এখন এই ডিপ্রেশনে পাওয়ার পেছনে তার ভেতরের কাজটা কি? নেগেটিভ টক। সে সব সময় তার নিজেকে পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি কিছুই করব না, আমাকে দিয়ে কিছুই হবে না, এগুলো সে বলে। খেয়াল করতে হবে বাচ্চাদের এই এই ইয়েগুলো। এরিক এরিকসন 1968-এ এই বাচ্চাদেরকে নিয়ে সে একটা বই লিখেছেন। বইটা খুবই চমৎকার একটি বই। এটা আসলে আহ বইটা হচ্ছে আইডেন্টিটি, ইউথ অ্যান্ড ক্রাইসিস। এই বইটার ভেতরে উনি 12 থেকে 18 বছরের বাচ্চাদেরকে ভেতরে সে একটা, আহ, এই মনোবিজ্ঞানীটা একটা অদ্ভুত একটা জিনিস খেয়াল করেছেন, সেটা হচ্ছে তার ভেতরে সে কে, সে কি করবে, এগুলো সে সবসময়, বা তার কি করা উচিত সে সবসময় এটা, এবং এটা হোল লাইফ ধরে চলে। কিন্তু এই সময়টা আইডেন্টিটি একদম ক্রাইসিসটা মারাত্মক হয়ে যায়।
আইডেন্টিটি ক্রাইসিসটা খুব মারাত্মকভাবে হয়ে যায়। দ্যাট মিনস আমি কে অনুভূতিটা কোথা থেকে তৈরি হয়? প্রথমত বাবা মা দেয় যে তুমি কেমন মানুষ, তুমি কে, তোমার কাস্ট কি, তোমার সোসাইটি, তোমার সংস্কৃতি, এগুলো সে ভেতরে ভেতরে বিল্ড আপ করতে থাকে এবং সে এটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয়। কিন্তু যখন এই বাচ্চাটার ভেতরে প্রশ্নবিদ্ধ হয় এগুলো সবকিছু নিয়ে, তখন সে হারায় ফেলে। কেমন? বাবা মা যখন বলে তুমি বোকা, তুমি পারো না, তার রং, তার পরিচয়, আশেপাশে থেকে তার রং পরিচয়, আশেপাশে থেকে তার ধর্ম নিয়ে কটূক্তি কথা, সমাজে বাবা মাকে নিয়ে তার কিছু কথা, তার নিজস্ব কোনো মানে কর্মকাণ্ডের জন্য আশেপাশে থেকে কটু কথা, এগুলো থেকে বাচ্চার ভিতরে অসাধারণভাবে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। এখন আমাদের বাবা মা হিসেবে আপনাকে আপু আরেকটা পয়েন্ট অ্যাড করি, এটা হচ্ছে কালচারাল ডাইভার্সিফিকেশন। তো এই কালচারাল ডাইভার্সিফিকেশন গুলো থেকে, যেমন ধরেন যে একটা বাংলাদেশি কালচারে আছে কিংবা যে কোনো কালচারে থাকুক না কেন, যখন সে মুভি দেখতে যাচ্ছে, দেখতেছে হয়তো আপনার আপনার বাসার মাঝখানে হয়তো ওই যে যেটা গতকালকে বললেন, একটা দুইটা আজে বাজে কথাবার্তা আসলো। তো যখন ও মুভি দেখছে তখন আরেক ধরনের কালচারের সাথে সে কানেক্টেড হচ্ছে। কিংবা যে আম, এই জিনিসগুলো, যেমন আমাদের দেশে তো এটা অনেক বেশি, আমাদের দেশটা অনেক বেশি বেশি। যেমন হচ্ছে আম, উম, যেমন আমাদের এখানে যে তৃতীয় লিঙ্গের কেউ স্কুলের ভেতর টিকতে পারে না। তো এই যে ওদের টেকাটাকে স্কুলের ভেতরে এই বাচ্চাগুলোকে এমন ভাবে এদেরকে মানে বুলি করা, এবং এই বুলি কিন্তু ওই বাচ্চারাই বুলি করে তারা যারা বাসায় বুলিড হয়, রাইট? আমার একটা ইফ আই এম নট রং। তো না না না, এ- এবং সে বুলিড হয়, বুলি করে, এবং আরো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকে আশেপাশে থেকে এমন সুন্দর সুন্দর তথ্য দেওয়া হয়, সে এগুলো মিলায়, জগা খিচুড়ি মিলায় আরেকজনকে অনেক অদ্ভুত ভাবে মানে কি বলে আঘাত করতে পারে। তাদের ভাষার শব্দগুলো এগুলোই হয়। মানে ওদের মেন্টালিটিটা এমন থাকে, ওরা যে রং কিছু করছে এটা ওদের রিয়েলাইজেশন কাজ করে না না, না, ওদের কাছে মনে হয় এটাই যেরকম রাইট। যেরকম একটা বাচ্চার তার স্বাস্থ্য ভালো, তার পেটটা বড়, স্বাস্থ্য ভালো হলে তো পেটটা বড় হয়, তাহলে কি হয়? আশেপাশের থেকে নানি চাচি দাদি যা আছে সবাই বলে এ পেটুক, তারপরে বলে এই মোটা, এই ভুটকা। ও ছোটবেলা থেকে কিন্তু এভাবেই বড় হচ্ছে। ওর ভেতরে কি তৈরি হচ্ছে? আমি মোটা, আমি পেটুক, ঠিক আছে? তো এবং তার ভেতরে চরম হীনমন্যতা তৈরি হচ্ছে। এটা সে বুঝুক আর না বুঝুক, হয়তোবা এই বাচ্চাটা অন্যকে বুলি করছে, কিন্তু সে নিজেও কিন্তু মানসিক রোগে ভুগছে। হুম। এখন এখন এই যে 12 থেকে 16 বছর, 12 থেকে 18 বছরে যে বাচ্চাটা, এই 6 বছর থেকে 18 বছরে যে বাচ্চাটা, সেই বাচ্চাটা যখন তার শ- আহ, শরীরের ভেতরে কিছু হরমোনাল চেঞ্জ আসে, তখন কিন্তু দেখা যায়, আমরা ছোটবেলায় এই বই পড়েছি, আমাদের ইংলিশ বইতে ছিল যে এখন তোমাদের বয়স বাড়ছে, এখন তোমাদের বয়সন্ধিকাল, তোমাদের কারো হাত বড় হবে, কারো পা বড় হবে, কারো কোমর চিকন হবে, কারো মোটা চিকন হবে। কিন্তু এখন তো টিকটকের ট্রেন্ড, এখন টিনেজ বাচ্চাদের কোমর চিকনই দেখাইতে হবে। তারপরে মেয়ে বাচ্চাদের কথা বলছি, তারপরে ছেলে বাচ্চাদের মাসেল দেখাতেই হবে, কিন্তু যতটুকু না তার বয়স তার চেয়ে বেশি তার মাসেল দেখাতে হবে। তাহলে কি হলো? সে যে কে, সে তার আইডেন্টিটি হারিয়ে ফেললো। এখন এভাবে আমি বলি যে আহ, এই যে পরিবর্তনগুলো, শারীরিক ভাবে যে পরিবর্তনগুলো আসবে, এটা তাকে সহজ সাবলীল ভাবে আমাদের আশেপাশে থেকে প্যারেন্টিং, তারপরে আশেপাশে যারা আমরা বুঝি, হ্যাঁ, আমাদের নানা, দাদা, আশেপাশের নানি, দাদি যারা আছেন, যেভাবে যারা আশেপাশে আছে, তারা যদি একটু বুদ্ধি থাকে বা বা একটুখানি যদি সহজ সাবলীল ভাবে তাদেরকে কটূক্তি না করে, তাহলে সুন্দর করে তো যদি বলে এখানে বা এখানে একটা পয়েন্ট বলি, আমার আশপাশের কোনো মানুষের উপর আমার কোনো কন্ট্রোল নাই, বাট আমার কন্ট্রোল আছে আমার নিজের উপর। এখন ধরেন নানি দাদি ফুপু ফুপা খালা খালু, আমি কয়জনের মুখ বন্ধ করব? তো অ্যাজ এ প্যারেন্ট, ধরেন আমার বাচ্চাটা হচ্ছে আহ বেশ কিছুদিন যাবত আমি আমার কাছে মনে হয়েছে যে ওর একটু বুলিডের শিকার হয়।
তো যে সমস্ত ফ্যামিলি গুলোতে মানে ডোমেস্টিক ভায়োলেন্স নাই, খুব সফট, কিংবা ওরকম করে যে তারা কখনো দেখে নাই বাবা মা মারামারি করতেছে, তারা কখনো দেখে নাই মানে মা কুটনামি করতেছে, তো আলটিমেটলি ওরা কিন্তু একটু সফট প্রজাতির হয়, আমি যদি ভুল না হয়ে থাকি। তো তখন ওদেরকে কিন্তু এই বাচ্চাটা যখন 60 কিংবা 70 বেবির সাথে একটা স্কুলে ক্লাস করতেছে, অনেক আপনি প্যারেন্টিং এর রুলস মেনে খুব সফিস্টিকেটেড ওয়েতে বাচ্চাকে বড় করতেছেন। এখন নানি দাদি চাচা ফুপু খালা এদেরকে তো আমি কন্ট্রোল করতে পারবো না, এবং এদেরকে যদি আমি ধরেন থামাতে গেলাম, আমি বললাম যে আপনি এটা কেন বললেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেখানে একটা একটা আর্গুমেন্ট ক্রিয়েট হবে, বিকজ আমাদের সবার মাঝখানে যে আমরা যা বুঝি তাই ফাইনাল, গ্রোথ মাইন্ডসেটের না, আমরা আমরা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। ওই যে গ্রামের কিছু ঠেডা চাচা আছে না, যারা মনে করে যে আমার চেয়ে বুদ্ধিমান পৃথিবীতে আর কিছু নাই, তো আমি তো ওকে চেঞ্জ করতে পারবো না। ধরেন আমার বাচ্চা টিনেজের দিকে যাচ্ছে এবং সাডেনলি আমি ডিসকভার করলাম ভয়াবহ টাইপের সে বুলিং এর শিকার হচ্ছে স্কুলে, সেই ক্ষেত্রে অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ মানে মম, হাউ আই ক্যান সাপোর্ট মাই মানে টিনেজার কিড, কিংবা যে গোয়িং টু বি টিনেজার, এই বাচ্চাটার জন্য আমি কি কি করব যাতে আমি অন্য কারোর সাথে আর্গুমেন্টে না জড়িয়ে শুধুমাত্র আমার এবং বাচ্চার কানেকশনের মাধ্যমে আমরা ওই জায়গাগুলোকে ঠিক করতে পারি। দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে স্কুল, যদি স্কুল থেকে হয়ে থাকে এটা খুবই সহজ, স্কুল আপনাকে অনেক বড় হেল্প করবে। প্রথমত বাচ্চাকে প্রথম শিখাতে হবে বুলিকে না বলা, বুলি শুনে চুপচাপ থাকা না। বুলি, এটা যে বুলি, এটা খুব স্পষ্ট ভাবে বলা। বলা মানে এই না মারামারি করা, ধাপাধাপি করা, এরকম কিছু নয়। এটা টিচারকে বলবে, টিচার যদি কাজে না হয় মাকে, বাবা মাকে তো অবশ্যই প্রতি মোমেন্টে জানাতে হবে। বাবা মাকে জানাবে, বাবা মা টিচার্স লেভেলে কথা বলবে। হ্যাঁ, বাবা মা কখনোই প্যারেন্টস লেভেলে কথা বলবে না। মানে আমি আমার আমার বাচ্চাকে বকা দিল, আবার আমি আপনাকে ফোন দিয়ে বলবো, এটা আমি মনে করি যে একটু আহ অন্য পর্যায়ে চলে যায়। এটা টিচার্স রাই মেনটেন করবে। যদি একেবারেই না হয় তাহলে ওটা আরেকটা স্টেজে চলে যাবে। হ্যাঁ, ওটা মেবি ওটা আমি অন্য দেশের কথা বলছি, এগুলা আইনগত ব্যাপার চলে আসে। হুম, যাই হোক, আহ আমি এখন যেটা নিয়ে বলছি যে আমরা নিজেরাই কিন্তু, যেমন আমি এখন মা, কিন্তু আমি কারো ফুপ্পি, আমি কারো খালা। এখন আমি প্যারেন্ট, কিন্তু আমার 3-4টা পরিচয় আছে। ওই 3-4টা পরিচয়ের জায়গাগুলো যদি আমি নিজে ঠিক থাকি, আমার আমার ইয়েগুলো যদি ঠিক থাকে, তাহলেই যথেষ্ট। আসলে নিজের দিকেই তাকাতে হয়, নিজের দিকেই তাকাতে হয়। এখন আমার বাচ্চার এখন বয়সন্ধিকাল, ওর অনেক পরিবর্তন আসতেছে। ওর আমার কতগুলো জায়গা দেখতে হবে, ও কত মানে ওর মানসিক কি কি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, আশেপাশে ওকে কিভাবে কে কিভাবে ডিল করছে, সবকিছুই আমাকে দেখতে হয়। যখন দেখতে হয়, অ্যাজ এ প্যারেন্টস আমাকে কিরকম মাইন্ডফুলনেস থাকতে হবে অবশ্যই। এখন আমি 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 যেটা বুঝি যে এই বাচ্চাদের যে পরিচয় সংকট তৈরি হয়, হ্যাঁ, এই বাচ্চাদের পরিচয় সংকট যে তৈরি হয়, ধরেন আমি আবার একটা গল্প বলবো, সেটা হচ্ছে যে আহ 16, 17, 18 বছরের একটা বাচ্চা, 17 থেকে 18 বছরের একটা বাচ্চা, সে ইউনিভার্সিটিতে যাবে। এখন বাবা মার খুব ইচ্ছা বাচ্চা হবে, আহ হতে হবে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। বাবা একটা বলে দিল, আমার তো খুব ইচ্ছা আমি ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হও, অথবা আমার খুব ইচ্ছা তুমি ইঞ্জিনিয়ার হও। কিন্তু ছেলের ইচ্ছা হচ্ছে চারুকলায় পড়া। হুম, তো অ্যাজ এ প্যারেন্টস, আপনি যদি আপনার ছেলেকে জানেন যে সে মানে কি বলে ইঞ্জিনিয়ারিং এ যে সে পাশ করবে, সে জানেন, আপনি খুব ভালো করেই জানেন সে পাশ করবে, কিন্তু তার ওখানে মন থাকবে না, সে কিন্তু পরিচয় সংকটে ভুগবে। কিন্তু তাকে ফ্রিডম দেওয়া হয়, সে চারুকলাতে সে অসাধারণ একটা মানুষ হতে পারে, যেটা সমাজে ভূমিকা রাখতে পারে, মানে মানুষ তাকে মনে রাখবে এমন এই করে। তো ম্যাম, আপনি যে এক্সাম্পলটা আর কি দিলেন, এটা আমরা আসলে রিলেট করতে পারি। আমরা যখন 3 ইডিয়টস মুভিটা দেখেছিলাম, ওইটার ভিতরে কিন্তু ছিল একজন আপনি ক্যারেক্টার যে ছিল, ও ফটোগ্রাফার হতে চাইতো, বাট ওর বাবা ছোটবেলা থেকে ওকে ফোর্স করিয়েছে যে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। আলটিমেটলি ও চাপে প্রেসারে ওর পরিস্থিতি ওকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পর্যন্ত এনেছে, বাট ও কিন্তু ভালো রেজাল্ট করতে পারতো না। যখন রেজাল্ট দেখতো সবসময় নিচ থেকে দেখতো যে আসলে ওর রেজাল্ট আছে কি নেই, ওর কনফিডেন্ট লেভেলটা এমন ছিল। আলটিমেটলি কিন্তু লাস্ট পর্যন্ত ফটোগ্রাফারই হয়।
কারণ ওর আসলে ছিল না, পরে কনভিন্স করে সামহাও। তো আসলে যার যেখানে ইচ্ছা, তো আলটিমেটলি সে আসলে সেখানেই যেতে পারে। তো এখান থেকে আসলে আমাদের দেশের পার্সপেক্টিভটা যেমন, অ্যাজ ইউ নো, যে আমাদেরও তো টিনেজার স্পোকেন কোর্স আছে। আমাদের স্পোকেন কোর্স মানে কিন্তু আমরা শুধু এইটুকুই শিখাই না যে আমরা স্পোকেন শিখাচ্ছি। আমরা কিন্তু আসলে এই টিনেজার যে স্পোকেন কোর্সটার ভিতরে আমাদের ম্যাটেরিয়ালস গুলা ম্যাম এমন ভাবেই তৈরি করেছে যাতে বাচ্চাদেরকে আমরা এই বিষয়গুলো বুঝাতে পারি, ওদের শেয়ার কেয়ার। যেমন টিনেজার বাচ্চা যাদের বয়স 13 থেকে 18 এটা ভিতরে আমরা পড়ে। লাস্টের দিকে বলি, এটা শেষের দিকে আমরা ওই আমাদের কোর্সগুলো নিয়ে বলবো। আপাতত আজকে আমাদের ওই টিনেজের ওই বাচ্চাগুলোকে কিভাবে কন্ট্রোল করে এটা নিয়ে একটু বলুন। এইটার ম্যাম একটা জিনিস যেটা আর কি বলতেছি টপিকের, যে এই বাচ্চাগুলোর হয় কি, যেমন ওদের একটা বিষয় থাকে যে ওদেরকে যখন ওরা কোনো একটা বিষয় ফেস করছে, তখন দেখা যায় ওদেরকে যখন গার্ডিয়ানরা আমরা জিজ্ঞেস করি বা গার্ডিয়ানরা জিজ্ঞেস করে, তখন ওরা ভাবে যে আমাদের কোনো প্রাইভেসি নেই, আমাদেরকে কেন অ্যাক্স করা হচ্ছে, আমাদের তো প্রাইভেসি থাকতে পারে, আমরা কেন বলবো। তখন আসলে যারা আসলে একটু সচেতন গার্ডিয়ান তারা একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে কি ইন্টারফেয়ার করা উচিত নাকি ওদের ওদের স্পেস দেওয়া উচিত। এখন ওদের তো শেয়ারও করতে হবে, ওদের কিছু ক্রাইসিস থাকতে পারে যেটা বাবা মারা সলভ করতে পারবে। তো সেক্ষেত্রে আসলে বাবা মাদের আসলে ভূমিকাটা ওই জায়গাতে কেমন হবে, এটা তো অবশ্যই যখন ওরা শেয়ার করতে পারবে না ওরা আরো স্ট্রেসে চলে যাবে, ওরা আরো হয়তো খারাপ সিচুয়েশনে যেতে পারে যখন শেয়ারটা করতে পারবে না। তো বাবা মার আসলে এই স্ট্রেসটা কিভাবে আসলে ওদের সাথে কি ধরনের আচরণ করলে ওরাও কমফোর্টেবল হবে বাবা মার সাথে শেয়ার করতে, প্লাস একটু রিলিফও ফিল করবে। আমি প্রথমত বলবো প্রতিটা বাবা মার এটা খুবই সহজ। ওরা যখন কোনো কিছু নিয়ে বলে, ওটা কিন্তু ওরা সমাধানের জন্য বলে না। ওরা জাস্ট ওরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে অ্যাজ অ্যাজ এ প্যারেন্টস আপনাকে শুনতে বলে। ওরা কিন্তু বলে না যে ওদের ফ্রেন্ডদেরকে নিয়ে যখন ওরা একটা সমস্যা হয়, তখন কিন্তু ওরা বলতে বলে না যে আপনি ওদের ফ্রেন্ডদেরকে নিয়ে একটা মন্তব্য করেন, যেটা ও পছন্দ নাও করতে পারে ওর বন্ধুকে বা ওর বান্ধবীকে। কিন্তু আপনি একটা মন্তব্য করেন সেটা সে পছন্দ করবে না। হ্যাঁ? প্রথমত তাকে জাজ করা যাবে না। কোনো কিছু নেই, সে যা ইচ্ছা তা যেন আপনাকে বলতে পারে, এবং সাথে সাথে আমরা কারেক্ট করে দিব না ওকে। যে যে কোনো জিনিস যে মা ও বলতেই পারে, বাবা মা আমাকে কেউ আমি ক্লাসে যাব না। অনেকে বলে, অনেক বাচ্চা বলে আমি যাব না, কেন যাব না? বলে আমাকে কেউ পছন্দ করে না, আমাকে টিচারও পছন্দ করে না। ঠিক আছে, শুনলেন, স্কুলে গেলেন, খোঁজ খবর নিলেন, আসলে কি তাই না? ওই দিন তার মনে হয়েছে এরকম। কিন্তু ওকে যদি আপনি বলেন না তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা ভুল ভাবছো, আপনি ওকে কারেক্ট করে দিলেন, দ্যাট মিনস ওর ভেতরে আরো বড় শক্তি করে আরো আশেপাশে থেকে অমুক দিন টিচার ওর দিকে এরকম বাঁকা করে তাকাইছিল, এই ফ্রেন্ডটা ওকে কলম ছুঁড়ে মারছিল, এই ধরনের কথা তখন ওর ভিতরে যুক্তি তর্ক দিয়ে ওর ভর্তি করবে। তখন ওরটাই ঠিক, এটাই সে আপনাকে বোঝাতে চেষ্টা করবে। দ্যাট মিনস অ্যাজ এ বাবা মা আপনাকে বুঝতে হবে যে ওকে কোনো সলিউশন আমরা প্রথম অবস্থায় দিতে যাব না। কিছু কিছু সামাজিক ঝামেলা আসে, কিছু কিছু ওই যে বুলি হয়, এইসব ক্ষেত্রে বাবা মারা তো অবশ্যই সাপোর্ট করব, এটা নিয়ে কথা বলবো, এটা আলাদা বিষয়। কিন্তু যখন ওরা কোনো পরামর্শ আম, চায় না, কিন্তু ওরা বলতে চায় আপনাকে সারাদিনের কি ঘটনা, সেখানে আপনাকে চুপ জাজ থাকতে হবে। করা যাবে না। জাজ করে কোনো অংশেই জাজ করা যায় না, এটা খুব সহজ। আমি তো বলি বাবা মাকে এটা এটা একদম সহজ কাজ, হুম। আচ্ছা এটা হ্যান্ডেল ম্যাম, করা আমাদের একদম কমেন্ট সহজ। সেকশন থেকে কিছু